This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। দেখুন, ভাটপাড়া বিধানসভা পশ্চিমবঙ্গে ভবানীপুর, নন্দীগ্রাম এই দুই বিধানসভা পরে যেই বিধানসভা সবার আগে মাথায় আসে সাধারণ জনগণের, সেটা হচ্ছে ভাটপাড়া বিধানসভা। এই ভাটপাড়া বিধানসভা যে খুব ভালো কারণে জনগণের মাথায় ঘোরে তা নয়। ভাটপাড়া বিধানসভাকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি সবসময় ভোটের সময় একটা উত্তেজক পরিস্থিতি এই ভাটপাড়া বিধানসভায় বিরাজ করে। বোম, গুলি, মারামারি, হিংসা এই বিধানসভাকে কেন্দ্র করে ভোট আসলে যেন লেগেই থাকে। সেই ভাটপাড়া বিধানসভায় দীর্ঘ 25 বছর ধরে অর্জুন সিং এর দাপট আমরা দেখতে পাচ্ছি। 2001, 2006, 2011, 2016 এই চারটি বিধানসভা নির্বাচনে অর্জুন সিং এখান থেকে বিধায়ক নির্বাচিত হয়েছে। 2019 সালের উপনির্বাচন, এই ভাটপাড়া বিধানসভা থেকেই অর্জুন সিং এর পুত্র পবন সিং বিধায়ক নির্বাচিত হন। 2021 সালের বিধানসভা নির্বাচনে ওই পবন সিংই, অর্জুন পুত্র পবন সিং, এই ভাটপাড়া বিধানসভা থেকে দ্বিতীয়বারের জন্য বিধানসভায় প্রতিনিধি হিসাবে যান। এবার সামনে 2026 বিধানসভা নির্বাচন। কি হতে চলেছে ভাটপাড়ায়? দেখুন, বিভিন্ন সমীক্ষক সংস্থা আপনাদের কি দেখাচ্ছে আমি জানি না, কিন্তু আমি বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় এর আগে বিভিন্ন ভাবে আপনাদের বলেছি, বিভিন্ন বার আপনাদের বলেছি যে ভাটপাড়া কিন্তু এবার আর বিজেপির জন্য শক্ত মাটি, শক্ত ঘাঁটি নয়। ভাটপাড়ায় বিজেপি কিন্তু এবার কড়া চ্যালেঞ্জের মুখে। এমনকি ভাটপাড়া যদি এবার তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করতে পারে, ছিনিয়ে নিতে পারে বিজেপির কাছ থেকে, অর্জুন সিং এর কাছ থেকে, তাহলে অবাক হওয়ার কোনো জায়গা নেই। কেন এই দাবি করছি, সেই দাবির সপক্ষে আপনাদের কাছে যথেষ্ট তথ্য এবং প্রমাণ দেব। দেখুন, ভোটের যুদ্ধ মাঠে ময়দানে হয়, বুথে হয়, মানুষের বাড়ি বাড়িতে হয়। কে কতটা প্রচার করলো, কোন দলের প্রতিনিধিরা মানুষের বাড়িতে কত বেশি করে গেল, কে মিটিং মিছিলে নিজেদের প্রতিশ্রুতি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিতে পারলো, এই সমস্ত ফ্যাক্টরের ওপর ভোট যুদ্ধ হয়। কিন্তু তার থেকেও বেশি ভোট যুদ্ধ যেখানে খেলা হয়, সেটা দুই দল বা দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে মস্তিষ্কে খেলা হয়, তথ্যের উপর খেলা হয়, পরিসংখ্যানের উপর খেলা হয়। আজকে তথ্য পরিসংখ্যান আপনাদের দেখাবো, কিন্তু তার আগে ভাটপাড়ায় এবার বিজেপির প্রার্থী পবন সিং, তৃণমূল কংগ্রেসের প্রার্থী অমিত গুপ্তা। অর্জুন সিং এর পুত্র পবন সিং, এই পবন সিং এর পিছনে যেরকম অর্জুন সিং নামক একটি বিরাট মহিরুহর ছায়া রয়েছে, অর্জুন সিং এর দীর্ঘদিনের একটি রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে, অর্জুন সিং এর দীর্ঘদিনের একটি সংগঠন রয়েছে ভাটপাড়ার বুকে, সেইটা যেমন পবন সিং এর জন্য প্লাস পয়েন্ট। উল্টো দিকে এই ভাটপাড়া একটি মিল ওরিয়েন্টেড অঞ্চল। ভাটপাড়ায় প্রচুর কলকারখানা রয়েছে, মিল রয়েছে, সেই মিলে প্রচুর কর্মচারী রয়েছে এবং এই কর্মচারীদের ওপর ইউনিয়নের একটি যথেষ্ট প্রভাব রয়েছে। অমিত গুপ্তার বাবা কিন্তু ছিলেন এই ভাটপাড়া এলাকার কংগ্রেসের একজন বড় মাপের আইএনটিইউসি নেতা এবং পরবর্তীকালে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে এই ভাটপাড়ার মিল এলাকা যেটা আছে, প্রচুর সংখ্যক মিলের কর্মচারী এই ভাটপাড়া এলাকায় থাকে, তাদের মধ্যে কিন্তু এই অমিত গুপ্তা এবং তার পরিবারের একটা যথেষ্ট প্রভাব আছে। সুতরাং একদিকে অর্জুন সিং এর কড়া সংগঠন, শক্তিশালী সংগঠন, দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর উল্টো দিকে অমিত গুপ্তা একদম নতুন মুখ, ফ্রেশ মুখ, আর তার উপর তার বাবার এই ভাটপাড়ার শ্রমিক শ্রেণীর ওপর একটা বেশ ভালো প্রভাব। সব মিলিয়ে ভাটপাড়ায় ভোট যুদ্ধ তো বেশ জমজমাট, কিন্তু ওই যে বললাম, ভোট যুদ্ধ মাঠে ময়দানে যতটা হয় তার থেকে বেশি হয় মস্তিষ্কে তথ্য পরিসংখ্যানের উপর ভিত্তি করে। এই ভাটপাড়ার তথ্য পরিসংখ্যান কি বলছে সেটা দেখা খুব জরুরি। এবং তারপরে তো আছেই এসআইআর এর বুথ। সব মিলিয়ে কি পরিসংখ্যান, কি তথ্য, এরকম গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি আমার বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় খুব বেশি দেখাইনি, বা বলা ভালো যে এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের পর্দায় এই প্রথমবারের জন্য আপনাদের দেখাতে চলেছি। সুতরাং আপনাদের কাছে অনুরোধ করছি, পর্বটা পুরো দেখুন, তার কারণ এখানেই স্পষ্ট হয়ে যাবে ভাটপাড়া কেন এবার বিজেপির জন্য খুব একটা সেফ নয়, বরং ভাটপাড়া এবার তৃণমূল কংগ্রেস ছিনিয়েও নিতে পারেন। আর ঠিক এই কারণেই কি অর্জুন সিং ভাটপাড়া ছেড়ে নোয়াপাড়াতে পালিয়ে গেলেন, প্রশ্ন উঠছে। তার সপক্ষে প্রমাণ, তথ্য, পরিসংখ্যান স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। প্রথমেই 2019 সালের উপনির্বাচন ভাটপাড়ায় যেটা হয়েছিল, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিল মদন মিত্র এবং বিজেপির প্রার্থী ছিল
পাবন সিং, অর্জুন পুত্র পাবন সিং, সেখানে মদন মিত্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে 35% ভোট পেয়েছিলেন এবং 35,015টি ভোট পেয়েছিলেন। অর্জুন পুত্র পাবন সিং বিজেপির প্রতীকে 58,119টি ভোট পেয়েছিলেন এবং মোট ভোটের 58% ভোট পেয়েছিলেন এবং অর্জুন পুত্র পাবন সিং মদন মিত্রকে 23,104 ভোটে পরাজিত করেছিলেন। এটা গেল 2019 সালের তথ্য পরিসংখ্যান। আমরা সবাই জানি যে মোটামুটি ভাবে অর্জুন পুত্র পাবন সিং 2019 সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রকে প্রায় 25,000-এর কাছাকাছি ব্যবধানে হারিয়ে দিয়েছিল। ঠিক এর পরের নির্বাচন 2021 বিধানসভা নির্বাচন, গোটা বাংলায় তৃণমূল কংগ্রেস ঝড় চলছে, কিন্তু ভাটপাড়ায় সম্পূর্ণ উল্টো চিত্র। ভাটপাড়াতে কিন্তু বিজেপির পতাকা পথ পথ করে উড়েছিল। সেই পরিসংখ্যানটাও একবার দেখা অত্যন্ত জরুরি। 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন জিতু সাউ। তিনি পেয়েছিলেন 43,557টি ভোট। মোট প্রদত্ত ভোটের 40% জিতু সাউ তৃণমূল কংগ্রেসের পক্ষে আনতে পেরেছিলেন এবং বিজেপি প্রার্থী পাবন সিং অর্জুন পুত্র 57,244টি ভোট পেয়েছিলেন এবং 53% ভোট পেয়েছিলেন এবং জিতেছিলেন 13,687টি ভোটে। অর্থাৎ পাবন সিং গত 2019 উপনির্বাচনে 58,000-এর কাছাকাছি ভোট পেয়েছিল এবং 2021 বিধানসভা নির্বাচনে 53,000-এর মতো ভোট পেয়েছিল। 2019 সালে পেয়েছিল 58% ভোট, 2021 সালে পেয়েছিল 53% ভোট। আর তৃণমূল কংগ্রেস 2021 সালে পেয়েছিল 40% ভোট এবং 2019 সালে পেয়েছিল 35% ভোট। মোটামুটি ভাবে দেখাই গেল যে 2019 বলুন কি 21 দুবারেই বিজেপি তৃণমূল কংগ্রেসকে টক্কর দিয়ে বেশ ভালো ব্যবধানে পরাজিত করেছে। কিন্তু তারপরে কি হলো? তারপরে 2024 লোকসভা নির্বাচন। 2024 লোকসভা নির্বাচনের ফলাফলটা একবার দেখুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিক এখান থেকে 39% ভোট পেয়েছিল, 40,621টি ভোট এবং বিজেপি প্রার্থী অর্জুন সিং 56% ভোট পেয়েছিল। মোট প্রদত্ত ভোটের 58,084টি ভোট পেয়েছিল অর্জুন সিং। অর্থাৎ মোটামুটি ভাবে বলা যায় যে তৃণমূল কংগ্রেস ওই 2021 বিধানসভা এবং 2024 লোকসভা ভোটে মোটামুটি 40%-এর আশেপাশে ভোট পেয়েছিল এবং বিজেপি 2021 বিধানসভায় যে 53% ভোট পেয়েছিল তার থেকে বেড়ে 56% ভোটে পৌঁছে গিয়েছিল বিজেপি। মোটামুটি ভাবে বিজেপির ভোট ওই 57-58 হাজার এরকম একটা অ্যাভারেজ, আর তৃণমূল কংগ্রেসের অ্যাভারেজ ওই মোটামুটি 40,000-এর কাছাকাছি। অর্থাৎ গত তিনটি নির্বাচনের মোটামুটি যদি গড় ধরা যায়, বিজেপি 57, 56, 58 হাজার এরকম ভোট পাচ্ছে আর তৃণমূল কংগ্রেস 40,000-এর আশেপাশে ভোট পাচ্ছে। আর ঠিক এরপরে কি হলো? 2026 বিধানসভা নির্বাচনের প্রাককালে এসআইআর হলো। এবার এসআইআর এর ফলে গোটা বাংলার বিভিন্ন বিধানসভায় যেমন ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ গেছে, ভাটপাড়াও কিন্তু তার ব্যতিক্রম নয়। ভাটপাড়াতেও নাম বাদ গেছে। সেই তথ্যটা একবার দেখুন। এই তথ্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাটপাড়ায় মোট 40,000-এর কাছাকাছি মানুষের নাম বাদ গেছে এবং এই 40,000 ভোটারদের মধ্যে 80% হিন্দি ভাষী ভোটার। 80% হিন্দি ভাষী ভোটার, অর্থাৎ এই 40,000 মানুষের যে নাম বাদ গেছে তার মধ্যে 80% হিন্দি ভাষী ভোটার। অর্থাৎ বলাই বাহুল্য 32,800 জন, প্রায় 32,800 জন, 33,000-এর কাছাকাছি হিন্দি ভাষী মানুষের নাম বাদ চলে গিয়েছে এসআইআর এর ফলে। অর্থাৎ 32,800 প্রায় 33,000-এর কাছাকাছি মানুষের নাম বাদ চলে গিয়েছে। কিসের জন্য? এসআইআর এর জন্য, হিন্দি ভাষী ভোটারের নাম। এবার যে এই হিন্দি ভাষী ভোটার রয়েছে, এই হিন্দি ভাষী ভোটারের মধ্যে 80% বিজেপির ভোটার। একদম ঠিক শুনছেন, তথ্য পরিসংখ্যান বলছে ভাটপাড়ায় যা হিন্দি ভাষী ভোটার বাদ চলে গেছে এসআইআর এর ফলে, তার মধ্যে 80% একদম সরাসরি বিজেপির ভোটার, বাদ বাকি 20% সমস্ত দলের মিলিত ভোটার। আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি বাদ বাকি যে 20% ভোটার আছে তা তৃণমূল কংগ্রেসের ভোটার। ফলে এই 32,800 ভোটার বা 33,000-এর মধ্যে 80% যদি বিজেপির ভোটার হয়, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপির প্রায় 26,000 ভোট এসআইআর এর পরে বাদ গেছে এবং তৃণমূল কংগ্রেসের 6,000 ভোট এসআইআর এর ফলে বাদ চলে গিয়েছে। বুঝতে পারছেন? বিজেপির প্রায় 26,000 ভোট এসআইআর এর পরে বাদ চলে গিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের 6,000 ভোট এসআইআর এর ফলে বাদ চলে গিয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ভাটপাড়া বিধানসভার বুকে এসআইআর এর ফলে কোন দলের কতটা ভোট বাদ গেল, ঠিক এই তথ্যের উপর ভিত্তি করে যেই তথ্য এখন আপনাদের আমরা দেখাতে চলেছি, সেই তথ্য দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেন ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের জন্য, কেন ভাটপাড়া এবার অনেকটা সহজ লড়াই, আর বিজেপির জন্য কেন ভাটপাড়া এবার অনেকটা কঠিন লড়াই। এমনকি এই ভাটপাড়া তৃণমূল কংগ্রেস অর্জুন সিং এর হাত থেকে ছিনিয়ে নিতে পারে, আর খানিকটা সেই ভয়েই অর্জুন সিং ভাটপাড়া ছেড়ে নোয়াপাড়ায় পালিয়ে গেছেন। এই তথ্য পরিসংখ্যান দেখলে আপনারা বুঝতে পারবেন। আমরা দেখাচ্ছি স্ক্রিনে, আপনারা নজর রাখুন। দেখুন যে ডেটা অ্যানালিসিস রিপোর্ট আমরা
করেছি সেখানে স্পষ্টতই তৃণমূল কংগ্রেসের মোটামুটি অ্যাভারেজ ভোট, যা আমরা বললাম গত 3টি নির্বাচন অর্থাৎ 2019-এর বিধানসভা উপনির্বাচন, 2021-এর বিধানসভা নির্বাচন এবং 2024-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের গড় ভোট ছিল 40,000-এর আশেপাশে। এবং যে কথা বললাম যে এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেসের প্রায় 6,000 হিন্দি ভাষী ভোটার বাদ চলে গেছে। এবার যদি 40 থেকে 6,000 বাদ দেন তাহলে তৃণমূল কংগ্রেসের ভোট এসে দাঁড়াচ্ছে 34,000-এ। আর একই হিসাব যদি বিজেপির ক্ষেত্রে করা হয় সেক্ষেত্রে বিজেপির 58,000 একটা গড় ভোট ভাটপাড়ার বুকে ছিল এবং ভাটপাড়া থেকে বিজেপির ভোট প্রায় 26,000 বাদ চলে গেছে। এবং সেই 26,000 যদি 58 থেকে বাদ দেন তাহলে বিজেপির ভোট এসে দাঁড়াচ্ছে 32,000। এবং এই দুই ফলাফল যদি পাশে রাখেন তাহলে তৃণমূল কংগ্রেস ভাটপাড়ায় এই মুহূর্তে অঙ্কের হিসাবে 34,000 ভোট পাওয়ার জায়গায় এবং বিজেপি 32,000 ভোট পাওয়ার জায়গায়। আর দেখাই যাচ্ছে এই অঙ্কের হিসাবে তৃণমূল কংগ্রেস ভাটপাড়ায় বিজেপির থেকে 2,000 ভোটে অর্থাৎ স্লাইটলি এগিয়ে আছে। সুতরাং অঙ্কের হিসাব, তথ্যের হিসাব, পরিসংখ্যানের হিসাবে কিন্তু ভাটপাড়া তৃণমূল কংগ্রেস জয় করার জায়গায় আছে। এর ওপর যোগ হচ্ছে অর্জুন সিং এর একদম দক্ষ সংগঠন, আর পাশাপাশি অমিত গুপ্তা একটা ফ্রেশ মুভ এবং তার পিতার এই ভাটপাড়ার যে শ্রমিক শ্রেণীর মানুষ তাদের উপর একটা দীর্ঘদিনের প্রভাব ছিল। আর বলাই বাহুল্য ভাটপাড়া এলাকায় মুসলিম ভোটারদের ভোট একেবারে কনসলিডেটেড, সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষেই যাবে। আর তার উপর অ্যান্টি ইনকামবেন্সি যেটা আছে অর্জুন সিং তথা ববন সিং এর পরিবারের বিরুদ্ধে, অর্থাৎ দীর্ঘ 25 বছর 2001 থেকে 2026 সাল পর্যন্ত একই পরিবারের দুইজন মানুষ ভাটপাড়ার বুকে বিধায়ক। সুতরাং সেই পরিবারের বিরুদ্ধে মানুষের একটা বিতৃষ্ণা ক্ষোভ তৈরি হয়েছে। সব মিলে যদি ভোট বাক্সে প্রতিফলিত হয় তাহলে বলাই যায় যে ভাটপাড়া কিন্তু তৃণমূল কংগ্রেস এবার সিং পরিবারের হাত থেকে ছিনে নিতে চলেছেন। এবং খানিকটা এই ভয়েই শোনা যাচ্ছে অর্জুন সিং এই সমস্ত তথ্য পরিসংখ্যান ঘেটে হিসাব করে নিজে নোয়াপাড়ায় পালিয়ে গেছেন। তার কারণ অর্জুন সিং জানে লোকসভা ভোটে ইতিমধ্যেই তার পরাজয় ঘটেছে। একবার তৃণমূল, তারপর বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি, এই করে দলবদলু পাল্টিবার তকমা তার গায়ে তো পড়ে গেছে। এবার যদি বিধানসভা ভোটে ভাটপাড়া নিজের এলাকাতেই তিনি পরাজিত হন তাহলে তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ। ফলে বোঝাই যাচ্ছে কেন অর্জুন সিং ভাটপাড়ায় না দাঁড়িয়ে নোয়াপাড়ায় চলে গেল। নোয়াপাড়ায় জিতবেন কিনা সেটা প্রশ্ন চিহ্নের মুখে আছে, কিন্তু ভাটপাড়ায় তিনি দাঁড়ালে যে তিনি জিতবেনই এরকম নিশ্চয়তা স্বয়ং অর্জুন সিং নিজের গড়েই দিতে পারছেন না। ফলে নিজের বিধানসভা এলাকা, যে এলাকা তার গড়, যে এলাকা তার হাতের তালুর মতো চেনা, যে এলাকায় তিনি 4 বারের বিধায়ক, তার পুত্র 2 বারের বিধায়ক, সেই এলাকা ছেড়ে অর্জুন সিং পালাতে বাধ্য হলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই তথ্য পরিসংখ্যান সম্পর্কে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।